ভাবুন তো, দিল্লির একটা ঝাঁ চকচকে হাই প্রোফাইল পার্টি, চারিদিকে শহরের সব নামি দামি মানুষ, আলো, গ্ল্যামার আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লাউড মিউজিক। ঘড়িতে তখন ঠিক রাত 2টো। আচমকা এক মুহূর্তের জন্য সব স্তব্ধ, তারপরেই সব শেষ। রক্তের বন্যায় মেঝেতে লুটিয়ে পড়ল এক তরতাজা হাসি খুশি মেয়ে। তার অপরাধ কি ছিল জানেন? সে শুধু একটা মানুষকে মত দিতে রাজি হয়নি, কিন্তু শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। এই ঘটনার সবচেয়ে ভয়ের দিকটা কিন্তু নয়, ভয়ের দিকটা হলো সেই রাতে ওই পার্টিতে শয়ে শয়ে মানুষ ছিল। অনেকেই ঠিক সামনে দাঁড়িয়ে নিজের চোখে খুনটা হতে দেখেছিল, কিন্তু কয়েক বছর পর যখন বিচার শুরু হলো, আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে ওই চোখের সামনে দেখা সাক্ষীরা হঠাৎ সব পাল্টে ফেলল। কেউ বলল আমি তো হিন্দিই বুঝি না, আবার কেউ বলল আমি তো কিছুই দেখিনি। পয়সার জোর আর ক্ষমতার দাপটে কিভাবে চোখের সামনে একটা সত্যি ঘটনাকে গলা টিপে মারা হয়েছিল, কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল মানুষের বিবেক। আজ আমরা শুনবো সেই অন্ধকারের গল্প, যে ঘটনা পুরো দেশের বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। মেয়েটির নাম জেসিকা লাল। জন্ম 5ই জানুয়ারি 1965। বয়স মাত্র 34। হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে, দিল্লির গ্ল্যামার দুনিয়ায় বেশ চেনা মুখ, পেশায় মডেল। দিনটা ছিল 29শে এপ্রিল 1999। দিল্লির মেহেরৌলি এলাকা, ঐতিহাসিক কুতুব মিনারের ঠিক পাশেই একটা রেস্তোরাঁ, নাম টেমারিন কোর্ট। সেদিন রাতে সেখানে বসেছিল এক দারুণ জমকালো পার্টি, আলোর রোশনাই, নামি দামি মানুষের ভিড়। এই রেস্তোরাঁটা চালাতেন বীণা রামানি আর তার স্বামী। বীণা ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার আর ফ্যাশন ডিজাইনার। আর হ্যাঁ, উনি ছিলেন ব্রিটেনের নাগরিক। রেস্তোরাঁর ভেতরে একটা বার ছিল ঠিকই, তবে তার কোনো লাইসেন্স ছিল না। বীণার মেয়ে মালিনীও মডেলিং করতেন। সেই সূত্রে জেসিকার সাথে তার খুব ভালো আলাপ। আর সেই রাতেই ওই হাই প্রোফাইল পার্টিতে জেসিকা কাজ করছিলেন একজন সেলিব্রিটি বারম্যাড হিসাবে। বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু তো ঠিকঠাক চলছে, কিন্তু এই চাকচিক্যের আড়ালে নিঃশব্দে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর বিপদ। পার্টিতে এমন কিছু মানুষের আনাগোনা ছিল যাদের কাছে দেশের নিয়মকানুন কোনো ব্যাপারই ছিল না। মানুষের জীবনের চেয়ে নিজেদের ইগো বা অহংকারটাই তাদের কাছে অনেক বেশি বড় ছিল। আর সেই ইগোর দাম জেসিকাকে যে নিজের রক্ত দিয়ে চোকাতে হবে, সেটা হয়তো সেদিন কেউ ভাবতেও পারেনি। রাত তখন 12টা। বারের মদ প্রায় শেষ। নিয়ম ছিল রাত 12:30 পর্যন্তই মদ পরিবেশন করা হবে। এরপরই শুরু হলো সেই কালরাত্রির আসল অধ্যায়। মধ্যরাতের পর বারে এসে ঢুকলো সিদ্ধার্থ বশিষ্ঠ, অবশ্য গোটা দেশ যাকে চেনে মনু শর্মা নামে। হরিয়ানার তৎকালীন এক ভীষণ ধনী এবং প্রভাবশালী কংগ্রেস সাংসদ বিনোদ শর্মার ছেলে, সাথে তার 3জন সাঙ্গপাঙ্গ। অমরদীপ সিং গিল, যে চণ্ডীগড়ে মদের ডিস্ট্রিবিউশন চালাতো, বিকাশ যাদব, উত্তরপ্রদেশের নেতা ডিপি যাদবের ছেলে, আর অলোক খান্না। কাউন্টারের সামনে এসে মনু শর্মা সোজা মদের দাবি করে, সাথে অফার করে 1000 টাকা। কিন্তু জেসিকা খুব শান্ত গলায় তা ফিরিয়ে দেন, কারণ মদ শেষ। কিন্তু একজন সামান্য বারমেড, সে কিনা মুখের উপর না বলবে। মনু শর্মার ইগোতে গিয়ে লাগে জোর ধাক্কা। সে ভয় দেখানোর জন্য পকেট থেকে বের করে একটা .22 ক্যালিবারের পিস্তল, সোজা ছাদের দিকে তাক করে চালিয়ে দেয় প্রথম গুলি। কিন্তু জেসিকা ভয় পাননি, তিনি মাথা নোয়াননি। অত বড় শাসানির পরেও তিনি আবার মদ দিতে অস্বীকার করেন। এর পরের ঘটনাটা ভাবলে আজও শিউরে উঠতে হয়। রাত তখন আনুমানিক 2টো। রাগের মাথায় মনু শর্মা সোজা পিস্তলটা তাক করে জেসিকার মাথার দিকে। কে কোথায় পালাবে কেউ বুঝতে পারছে না। শুরু হয় ধাক্কাধাক্কি, মারামারি। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় ওরা। মনু শর্মা, অমরদীপ, বিকাশ আর অলোক ভিড়ের মধ্য দিয়ে পালিয়ে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেসিকা। দিনটা 30শে এপ্রিল 1999। একটা সাধারণ না বলার দাম চোকাতে হলো নিজের প্রাণ দিয়ে। পুলিশ তদন্তে নামলো ঠিকই, কিন্তু পদে পদে আসতে লাগলো অদৃশ্য বাধা। কয়েকদিন পুলিশের চোখে ধুলো দেওয়ার পর চাঠা মে ধরা পড়ল অলোক খান্না আর অমরদীপ সিং গিল। 6ই মে অবশেষে ধরা পড়ল খোদ মনু শর্মাও। 8ই মে গ্রেপ্তার হলো অমিত সিংগান। পুলিশের সন্দেহ ছিল এই অমিতই বারের কাছ থেকে খুনের আসল অস্ত্রটা সরিয়ে ফেলেছিল। কিন্তু জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? সেই .22 ক্যালিবারের পিস্তলটা পুলিশ আর কোনোদিনই উদ্ধার করতে পারেনি।
পুলিশের ধারণা ছিল অস্ত্রটা মনুর কোনো এক এনআরআই বন্ধুর হাতে তুলে দেওয়া হয়েছে, যে পরে সোজা আমেরিকায় ফিরে যায়। অন্যদিকে 8ই মে পুলিশ বীণা রামানি, তার স্বামী আর মেয়ে মালিনীকেও গ্রেপ্তার করে। অভিযোগ বেআইনি বার চালানো। জামিন তারা পেয়েছিলেন ঠিকই, কিন্তু পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এমনকি তাদের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগও উঠেছিল। বলা হয়েছিল তারা নাকি ঘটনাস্থল থেকে রক্তের দাগ মুছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। যদিও 19শে মে পুলিশ জানায় আইনি কারণে এই অভিযোগটা তাদের বিরুদ্ধে আনা যাবে না। এর পাশাপাশি ব্রিটিশ নাগরিক হয়েও বীণা রামানি কীভাবে ভারতে ব্যবসা করেছিলেন শুরু হয় সেই নিয়েও তদন্ত। এরপর 19শে মে আগাম জামিন নিয়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করল বিকাশ যাদব। তার আজব দাবি, সে নাকি গত কয়েক সপ্তাহ মুম্বাইয়েই ছিল। সে এটুকু মানল যে ওই রাতে সে মনুর সাথেই ছিল বটে, কিন্তু টেমারিন ক্লাবে থাকা বা খুনের ঘটনার কথা সে পুরোপুরি অস্বীকার করে বসল। 3 আগস্ট 1999 আদালতে পেশ করা হলো চার্জশিট। মনু শর্মার বিরুদ্ধে সরাসরি খুন আর প্রমাণ লোপাটের অভিযোগ, আর খান্না, গিল ও যাদবের বিরুদ্ধে প্রমাণ নষ্ট, ষড়যন্ত্র আর আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হলো। এরা ছাড়াও শ্যামসুন্দর শর্মা, অমিত ঝিঙ্গান, যোগরাজ সিং, হরবিন্দর চোপড়া, বিকাশ গিল, রাজা চোপড়া, রবীন্দ্র কৃষ্ণ সুদান আর ধনরাজকে অভিযুক্ত করা হয়, যার মধ্যে শেষ 3 জন তখনও ফেরার। দেখতে দেখতে কেটে গেল 7টা বছর। মামলা চলল। তারপর দিনটা 21শে ফেব্রুয়ারি 2006। সেদিন আদালত এমন একটা রায় শোনালো যা পুরো দেশের বিচার ব্যবস্থাকে একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে গেল। বিচারক SL ভায়ানা মনু শর্মা সহ 9 জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিলেন। অমিত ঝিঙ্গান তো আগেই মুক্তি পেয়ে গিয়েছিল, আর সুদান এবং ধনরাজ তারা তখনও ফেরার। এত লোক নিজের চোখে দেখল, তবু কিভাবে এই রায় সম্ভব হলো? কারণ রাষ্ট্রপক্ষের 32 জন সাক্ষী আদালতে দাঁড়িয়ে হোস্টাইল হয়ে গেল সোজা কথায়। তারা নিজেদের বয়ান থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। আর এই তালিকায় কে নেই? ঘটনার মূল প্রত্যক্ষদর্শী সায়ান মুন্সি থেকে শুরু করে আন্দোলিপ সেহগাল, করণ রাজপুত, শিবলাল যাদব, এমনকি খোদ ব্যালিস্টিক বিশেষজ্ঞ রূপ সিং আর প্রেমসাগর পর্যন্ত নিজেদের বয়ান বদলে ফেলল। ফরেন্সিক রিপোর্টে অদ্ভুত একটা দাবি করা হলো। বলা হলো ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2টো কার্তুজের খোসা নাকি একই অস্ত্র থেকে ছোড়াই হয়নি। বিচারক ভায়ানা তার রায়ে পুলিশকে রীতিমতো তুলোধনা করলেন। তিনি পরিষ্কার বললেন, পুলিশ এই খুনের আসল অস্ত্রটাই উদ্ধার করতে পারেনি। 2টো গুলি যে একটা বন্দুক থেকেই বেরিয়েছিল সেটাও প্রমাণ করতে তারা চরম ব্যর্থ। এমনকি খুন ঠিক আগে আসলে কি ঘটেছিল সেই ঘটনাক্রমটাও পুলিশ আদালতে ঠিকমতো প্রমাণ করতে পারেনি। পয়সার জোর আর ক্ষমতার দাপটে একটা জলজ্যান্ত খুনকে কিভাবে মুছে ফেলা যায়, প্রমাণ লোপাটের এমন একটা নগ্নরূপ হয়তো ভারতবর্ষ আগে কখনো দেখেনি। খালাসের এই রায় দেশের সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারল না। গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হলো প্রতিবাদের ঝড়। আমেরিকার বিখ্যাত খবরের কাগজ নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত বলল, ভারতের সাধারণ মধ্যবিত্ত মানুষ আর এই দুর্নীতি মেনে নিতে পারছে না। টাকার অহংকারে মত্ত প্রভাবশালীদের ওপর তাদের জমানো রাগ এবার যেন ফেটে পড়ছে। শুরু হলো লড়াই। জাস্টিস ফর জেসিকা। তখন তো আর আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রতিবাদের হাতিয়ার হলো SMS আর ইমেল। দিকে দিকে মোমবাতি মিছিল। এমনকি মনু শর্মার নিজের শহর চণ্ডীগড়ের মানুষও রাস্তায় নামলো। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি VN খারে তিনিও তখন চুপ থাকতে পারলেন না। ক্ষোভ উগরে দিয়ে তিনি বললেন, যখন পুলিশ প্রশাসন আর উকিল সবাই মিলে অপরাধীর হাত মেলায় তখন বিচারকেই কড়া হতে হয়। পরিস্থিতি যখন এতটাই খারাপ তখন বিচারকদেরই জেগে উঠতে হবে, খুঁজে বের করতে হবে আসল সত্যটা। চারিদিক থেকে ধেয়ে আসা এই বিপুল চাপে অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। দিল্লি পুলিশ কমিশনার নতুন করে তদন্তের নির্দেশ দিলেন। আর তারপর দিনটা 9 সেপ্টেম্বর 2006। ABP নিউজ টিভিতে দেখানো হলো তেহেলকা ম্যাগাজিনের একটা স্টিং অপারেশন। আর তাতেই পর্দাফাঁস। গোটা দেশ নিজের চোখে দেখল কিভাবে টাকার বস্তা ছড়িয়ে সাক্ষীদের কেনা হয়েছিল। আর এই সব কিছুর পেছনের মাস্টারমাইন্ড হিসেবে কার নাম উঠে এলো জানেন? মনু শর্মার বাবা খোদ বিনোদ শর্মার। অবশেষে জনতার জোরের কাছে হার মানল ক্ষমতার দাপট। কেন্দ্রীয় নেতাদের প্রচণ্ড চাপে হরিয়ানা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন বিনোদ শর্মা। গণ আন্দোলনের এই প্রবল চাপে
বাধ্য হয়ে পুলিশ হাইকোর্টে আপিল করল। 2006 সালের 22শে মার্চ জারি হলো নতুন গ্রেপ্তারি পরোয়ানা। টানা 25 দিন ধরে রোজ চলল শুনানি। অবশেষে 25শে ডিসেম্বর 2006 দিল্লির হাইকোর্টের বিচারপতি আর.এস. সোধি নিম্ন আদালতে সেই পুরনো রায় এক ধাক্কায় বাতিল করে দিলেন। আগের বিচারক ভায়ানাকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি জানালেন, বীণা রামানিদের মতো গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান যাচাই করতে তিনি বড্ড তাড়াহুড়ো করে গাফিলতি করেছিলেন। আর সবচেয়ে বড় ধমকটা খেলেন সেই সায়ান মুন্সি। সে দাবি করেছিল হিন্দি জানে না বলেই পুলিশ নাকি তার কথা ভুল বুঝে এফআইআরে লিখেছিল। আদালত সাফ জানিয়ে দিল, এই আজগুবি কথা বিশ্বাস করার কোনো কারণই নেই। আদালতে দাঁড়িয়ে দুটো বন্দুক আর দুজন লোকের যে নতুন গল্পটা সে বেঁধেছিল, বিচারক সেটা এক কথায় উড়িয়ে দিয়ে বললেন, আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই, এই লোকটা আপাদমস্তক মিথ্যা কথা বলেছে। 20 ডিসেম্বর 2006 অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মনু শর্মার হলো যাবজ্জীবন কারাদণ্ড, সাথে জরিমানা। বিকাশ যাদব আর অমরদীপ গিলের হলো 4 বছরের সশ্রম কারাদণ্ড। খুনটা ইচ্ছাকৃত হলেও আগে থেকে প্ল্যান করা ছিল না বলেই তাই ফাঁসির সাজা দেওয়া হলো না। এরপর 19শে এপ্রিল 2010 সুপ্রিম কোর্টের বিচারপতি পি সাতাশিভম আর স্বতন্ত্র কুমার হাইকোর্টের এই যাবজ্জীবনের রায়টাই বহাল রাখলেন। মনুর উকিল রাম জেঠমালানি মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভই হলো না। উল্টে সরকারি আইনজীবী গোপাল সুব্রমণিয়ম, চন্দ্রমোহন তিওয়ারি আর যশবন্ত সিং মামলার উদাহরণ টেনে মনুর দোষ একেবারে জলের মতো প্রমাণ করে দিল। আর ওই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, 2013 সালে সায়ান মুন্সি আর ব্যালিস্টিক বিশেষজ্ঞ মনোজের বিরুদ্ধে কড়া মামলা করার নির্দেশ দেওয়া হলো। খাতার কলমে বা সিনেমার পর্দায় হয়তো জাস্টিস মিলেছিল, কিন্তু বাস্তবের ছবিটা একটু অন্যরকম। 2009 সালের কথা। অসুস্থ মায়ের কারণ দেখিয়ে 1 মাসের পেরোলে জেল থেকে বের হলো মনু শর্মা। পরে মেয়াদ আরও বাড়ল, কিন্তু জানেন জেলের বাইরে তাকে কি করতে দেখা গেল? নাইট ক্লাবে দিব্যি পার্টি করত। অবশ্য তীব্র সমালোচনার মুখে পড়ে আবার তাকে তিহার জেলে ফিরতে হয়। পরে 2013-14 সালে স্নাতকোত্তর পরীক্ষার নাম করেও সে পেরোল পেয়েছিল। জেসিকার বোন সাবরিনা লাল, যিনি বোনের ন্যায়ের জন্য আজীবন একটা অসম লড়াই লড়েছিলেন, 2018 সালে তিনি জানিয়ে দিলেন মনুর মুক্তিতে তার কোনো আপত্তিই নেই। এরপর জেলে ভালো আচরণের পুরস্কার হিসেবে লেফটেন্যান্ট গভর্নরের আদেশে মনু শর্মা পাকাপাকিভাবে মুক্তি পেয়ে গেল। ভাবছেন মনু শর্মা এখন কোথায়? সে নিজের নাম বদলে রেখেছে এখন সিদ্ধার্থ শর্মা। তৈরি করেছে এক বিশাল মদের সাম্রাজ্য। বিখ্যাত ইন্দ্রিয় উইস্কি যারা বানায়, সেই পিকাডেলি ডিস্টিলারিজের প্রতিষ্ঠাতা এই মনু শর্মাই। অন্যদিকে দীর্ঘ অসুখের পর 2021 সালে চিরঘুমের দেশে পাড়ি দিলেন সাবরিনা লাল। জেসিকা লালের এই ঘটনায় জন্ম দিয়েছিল 2011 সালের সেই সুপারহিট সিনেমা নো ওয়ান কিল জেসিকা, আর 2016 সালে বিকাশ স্বরূপের লেখা বিখ্যাত উপন্যাস 6 সাসপেক্ট। জেসিকা লাল আজ আর নেই, সাবরিনাও নেই, কিন্তু এই গোটা মামলাটা আমাদের সবার জন্য একটা মারাত্মক প্রশ্ন রেখে গেল। বইয়ের পাতায় আইনের চোখে আমরা সবাই সমান, একথা ঠিক, কিন্তু যাদের হাতে অগাধ টাকা আর ক্ষমতা আছে, তারা কি সত্যিই আইনের চোখে এক ধাপ উপরে বাস করে না?